MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৃজিতা। শুরু করছি আজকের হচ্ছেটা কি। আচ্ছা, এই বাংলার বুকে যা যা হচ্ছে সেটা আপনারা এর আগে দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে এখন কেন হচ্ছে এবার প্রশ্ন করুন। এই বাংলার অবনতির জন্য কে দায়ী, কারা দায়ী, সেই প্রশ্নটা করুন, নিজেদেরকেও করুন। তার কারণ এই বাংলায় আপনি কখনো দেখেছেন যে কোনো মঞ্চে কোনো একজন শিল্পী গান গাইতে উঠেছেন এবং তিনি কি গান গাইবেন সেই গানের ফতোয়া জারি করে দেওয়া হচ্ছে? এই গানটা গাওয়া যাবে, এই গানটা গাওয়া যাবে না, এই গানটা চলবে, ওই গানটা চলবে না। শুনেছেন কখনো? কিন্তু আজ হচ্ছে, আজকে গানে ফতোয়া আসছে, কালকে অন্য কিছুতে ফতোয়া আসবে। তাহলে প্রশ্ন করুন যে কেন এগুলো হচ্ছে, কোন পথে যাচ্ছে বাংলা, কাদেরকে অনুসরণ করছে পশ্চিমবঙ্গ? আমি জানতে চাই, আমি প্রশ্ন করতে চাই যে এই আজকের পশ্চিমবঙ্গ কাদেরকে অনুসরণ করছে, যেখানে লগ্নজিতা চক্রবর্তীর মতো একজন গায়িকাকে তিনি স্টেজে উঠে গান গাইছেন, তাকে ঠিক করে দেওয়া হচ্ছে স্টেজে উঠে মারমুখী হয়ে যে তিনি কোন গানটা গাইতে পারবেন আর কোনটা গাইতে পারবে না। আমি তো প্রশ্ন করবো সেই সমস্ত বুদ্ধিজীবীদের, সেই সমস্ত সেকুলার মানুষদের যে তারা আজকে কোথায়? এই যে লগ্নজিতা গাইতে উঠলেন, তাকে মারতে উদ্ধত হলো এক ব্যক্তি, তারপর পুলিশি হেনস্থাও হলো খানিকক্ষণ, গড়িমসি হলো খানিকক্ষণ, যেমনটা বিজেপির অভিযোগ। তারপর আজকে এই শহর কলকাতার বুকে একটা প্রতিবাদ মিছিল, একটা মোমবাতি মিছিল, একটা অবস্থান, কোথায়? একটা ফেসবুকে পোস্ট, খুব গুরুত্বপূর্ণ পোস্ট। নিতান্ত পক্ষে যারা নিজের জগতের লোক, সঙ্গীত শিল্পীর জগতের লোক, সেই জগতের লোকেরাই বা আজকে সরব হচ্ছেন না কেন? কে বাধা দিচ্ছে? কিসের বাধা আসছে? আজকে যেটা লগ্নজিতার সঙ্গে হয়েছে, কালকে সেটা আরেকজনের সঙ্গে হবে, পরশু আরেকজনের সঙ্গে। কেন সবাই চুপ কেন? একটা প্রতিবেদন দেখুন, তারপর আসছে আলোচনায়। এটা আমার অন্যতম প্রিয় গান, আমি যে গানগুলো গেয়েছি তার মধ্যে। এবার আশঙ্কা আতঙ্কে থেকে আমি এই গানটা গাইবো না স্টেজে, এটা তো হবে না, এটা আমি তো গাইবই। যে গান গাইতে গিয়ে বাধার মুখে পড়েছিলেন লগ্নজিতা, সেই গান তিনি গাইবেনই, এটাই লগ্নজিতার কাছে প্রতিবাদ। কিন্তু বাকি শিল্পীরা কি মাঠে নেমেছেন, স্লোগান দিয়েছেন, প্রতিবাদ করেছেন, মিছিল করেছেন? 24 ঘন্টার বেশি সময় হলেও এখনো কেউ আওয়াজ তোলেননি। নন্দন চত্বরে মিছিল করেননি তথাকথিত বুদ্ধিজীবীরা, একটু স্লোগানও দেননি। সব প্রতিবাদ তাহলে গেল কোথায়? আমরাই তো পরিবর্তনটা চেয়েছিলাম, তাই এগুলো পরিবর্তনের ফসল, কিছু করার নেই, আমাদেরকে নিতে হবে। আমাদের প্রতিবাদের ভাষা, প্রতিবাদের মুখ, প্রতিবাদের হাত সবটাই তো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন রাজ্যে যেতে হয়, বাংলা এখন টিটকারির পাত্র হয়ে গেছি আমরা, কারণ আমরা যখন প্রতিবাদ করি তোমরাই তো ভোট দিয়ে যেতাও। এখন কি বুদ্ধিজীবীরা ঘুমিয়ে পড়েছেন? তীব্র প্রতিবাদ বিজেপির গলাতেও। ভবিষ্যতে লগ্নজিতাদের আরও এ ধরনের অবস্থা ফেস করতে হবে। আপনি এই প্রশ্নটা গিয়ে সুবোধ সরকারকে করুন, আমি জয় গোস্বামীকে করুন। বাংলাকে বলা হয় প্রতিবাদ আন্দোলনের পীঠস্থান, সেই বাংলা কি প্রতিবাদ করতে ভুলে গিয়েছে? নন্দন সংস্কৃতির পীঠস্থান, সেখানে কবে প্রতিবাদ হবে, সেখানে কবে মোমবাতি মিছিল হবে, বুদ্ধিজীবীরা রাস্তায় নামবেন, সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে। ক্যামেরায় রবীন্দ্র শর্মার সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা। আমি আলোচনায় যাব, তার আগে আজকে যারা যারা আমাদের সঙ্গে অতিথি রয়েছেন, চলুন প্রত্যেকের সঙ্গে একবার পরিচয় পর্বটা সেটা নিয়ে যে কাদেরকে অতিথি হিসেবে পাচ্ছি। প্রিয়ন্তী রায় রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন শুভঙ্কর চ্যাটার্জি, আমাদের সঙ্গে রয়েছেন দেবব্রত রায়, আমাদের সঙ্গে রয়েছেন নীলাদ্রি ব্যানার্জি। এদের প্রত্যেকের সঙ্গে কথা বলবো। সমস্ত বিজেপি মুখপাত্র, রাজনৈতিক কর্মী, রাজনৈতিক বিশ্লেষকরা আজকে আমাদের সঙ্গে রয়েছেন। তবে তার আগে আমি একবার এই মুহূর্তে যে স্থানে এই ঘটনা ঘটেছে, অর্থাৎ ভগবানপুর, আমি সেখানে এই মুহূর্তে সরাসরি একবার যাব। সেখানে মিছিল, প্রতিবাদের আয়োজন এবং এ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির তরফ থেকে এই আয়োজন করা হয়েছে, সেই ছবিটায় যাব। এবং সেখান থেকে আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে ঐন্দ্রিলা। আমি ঐন্দ্রিলার কাছে যাব যে ঐন্দ্রিলা, আজকে একাধিক কর্মসূচি রয়েছে যে একজন সঙ্গীত শিল্পী কেন স্টেজে উঠে গান গাইতে গেলে তাকে বাধা দেওয়া হবে, তাকে ফতোয়া জারি করে দেওয়া হবে যে তিনি কি গান গাইতে পারবেন আর কি গান গাইতে পারবেন না, সেই বিষয় নিয়ে আজকের প্রতিবাদের মঞ্চ থেকে, প্রতিবাদের মাটি থেকে কি আওয়াজ উঠে আসছে? আমরা তাকে স্বাগত জানিয়ে সামনে নিয়ে
যেখানে রয়েছে সেটা হচ্ছে ভগবানপুর থানা, এবং এই ভগবানপুর থানা এই মুহূর্তে বিজেপির তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি যেমন বিক্ষোভ দেখানো হচ্ছে, তেমন অনেক হিন্দু সাধুসন্তরা এসেছেন। তারা বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই, কেন মঞ্চে এরকম গান গাওয়া যাবে না, এই প্রশ্নে তারা তুলছেন। এবং সেই জায়গা থেকে তাদের আজকে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি রয়েছে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যারা এসছেন তাদের হাতে এই মুহূর্তে প্রচুর প্ল্যাকার্ড রয়েছে যেখানে হিন্দু লেখা রয়েছে, এবং প্রচুর প্ল্যাকার্ড এরকমও রয়েছে যেখানে ওম লেখা রয়েছে। এবং এই মুহূর্তে তারা মাটিতে বসে পড়েছেন, এবং এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে শঙ্কুদেব পণ্ডা বিজেপি নেতা, তিনি এই মুহূর্তে একেবারে প্রতিবাদ করছেন। এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যানার রয়েছে, প্ল্যাকার্ড রয়েছে, এবং সার্বিকভাবে যে বিষয়টা এখান থেকে উত্থাপিত হচ্ছে, তুমি এখান থেকে বুঝতেই পারছো হিন্দু গেরুয়া বস্ত্রধারী হিন্দু সনাতনী সাধুরা এসছেন, তাদের সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি শঙ্কুদেব পণ্ডাকে। এবং এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি তিনি দীর্ঘ প্রতিবাদ জানাচ্ছেন সকাল থেকে। আমরা একটু কথা বলার চেষ্টা করি। দাদা, আপনার সঙ্গে একটু কথা বলি। আপনারা যে আজকে বিক্ষোভ করছেন, সেই বিক্ষোভ থেকে কি প্রতিবাদের ভাষা রাখবেন? দেখুন, আমরা স্পষ্ট করে বলতে চাই যে এই এলাকার হিন্দুদের সাথে যে ধরনের আচরণ করছেন প্রশাসনিক পদে থেকে এখানকার এই ভগবানপুর থানার ওসি, তার নাম সাহেন্সা, সে নিজেকে এখানকার সাহেন্সা মনে করে, তার জন্য সংবিধান নেই। একজন গায়িকা, তিনি জাগো মা গাইছেন, বলছে এটা সাম্প্রদায়িক। হিন্দু বিরোধিতা করলে বলবে এটা সেকুলারিজম। হিন্দুরা আক্রান্ত হোক, কোনো ব্যবস্থা হবে না। 15 বছর ধরে এখানে বসে রয়েছে। একটা স্কুল আমাকে বলুন যে স্কুলে এই ধরনের একজন গায়িকাকে সরাসরি গান গাওয়া থেকে আটকানো হয়, হিন্দু বিরোধিতা করানো হয়, সেই স্কুলের অনুমোদন এই সরকার দিয়েছে কি করে, আমি প্রশ্ন তুলি। দাদা, এই জায়গা থেকে আরেকটা প্রশ্ন, একটা স্কুলের ফাংশন হচ্ছে, সেখানে জাগোমা কেন গাওয়া যাবে না? যাবে না তার কারণ হচ্ছে ওনার মনে হয়েছে এখানে হিন্দুত্বের ছোঁয়া রয়েছে, হিন্দুইজম এখানে করা যাবে না। এটা প্রায় বাংলাদেশ আর প্রায় পাকিস্তান বানিয়ে দিয়েছেন। কোনো মতেই এই সমস্ত জিনিস আমরা বরদাস্ত করব না। আমাদের এমএলএ সাহেব এসছেন, তাকেও আমরা এখানে আসবার জন্য অনুরোধ করব, ভগবানপুরের এমএলএ সাহেব। এই মুহূর্তে কি করবেন? যাকে এই মুহূর্তে ধৃত খুঁজে এসেছি, সেই ওসির দেখা নাই রে, ওসির দেখা নাই। বলছে আমি ছুটিতে চলে গেছি। পার্মানেন্ট ছুটিতে চলে যান, আছেন কেন এখানে? আর শুনুন, আপনাদের জানিয়ে রাখি, যাকে ধরেছে বাধ্য হয়েছে অ্যারেস্ট করতে, যে এই কাণ্ড ঘটিয়েছে জেহাদি, তাকে বেল করাবে প্ল্যান করেছিল। কাঁথি কোর্টে একটু আগে আমাদের উকিল বাবুরা লড়াই করেছে, তার বেল রিজেক্ট হয়েছে, পুলিশ কাস্টাডি হয়েছে। আমাদের সনাতনী নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন, বিরোধী দল নেতা, যে এর শেষ দেখতে। এই তো আমাদের মধ্যে এখানকার ভগবানপুরের এমএলএ রবিদা, তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন। একদমই, আমি একটু কথা বলার চেষ্টা করি। এই মুহূর্তে রবীন্দ্রনাথ মাইতিও রয়েছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করি। আমরা দেখতে পেলাম এবং আমরা জানতে চাই, জাগোমা গাইতে উঠলো, এবং সেই সঙ্গে সঙ্গে বলা গেল দুই তুকারি করে একজন মহিলা, তিনি একজন সঙ্গীত শিল্পী, তাকে বলা হলো যে গাওয়া যাবে না, সেকুলার গান গা। এটা কিরকম ধরনের কালচার? এর জন্য দায়ী এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি এই পরিস্থিতি তৈরি করেছেন সারা বাংলা জুড়ে, তারই প্রতিফলন। শুধু ভগবানপুরে এই ঘটনা শুধু মানুষের সামনে এসছে, মিডিয়া এটাকে তুলে ধরেছে, এবং শয়ে শয়ে হাজার হাজার ঘটনা যেটা মানুষ জানতে পারেনি। আরো একটা বিষয়, যখন একজন সঙ্গীত শিল্পী রাতে সন্ধ্যাবেলায় এসে যখন এই অভিযোগ করছে, সেই অভিযোগকারীর বক্তব্য অনুযায়ী তাকে বসিয়ে রাখা হয়, এবং প্রথমে এই অভিযোগ নেওয়াই হচ্ছিল না। এটা কিভাবে দেখছেন? পুলিশ মন্ত্রীর নাম কি? মমতা ব্যানার্জি। তার বাইরে পুলিশ কিছু করবে না, করতে পারেও না। তো মমতা ব্যানার্জির নির্দেশে পুলিশ চলে, তার নির্দেশ রয়েছে। যিনি করেছেন আবার তিনি শুনতে পাচ্ছি না, জোরে বলতে হবে। শুনতে পাচ্ছি না। স্কুলে দাঁড়িয়ে একটা অনুষ্ঠান চলছে, যে করছে সে আবার স্কুলের প্রিন্সিপাল শুনতে পাচ্ছি না। এই ধরনের বাচ্চারা কি শিখছে? না, শিক্ষা ব্যবস্থা বলে কিচ্ছু নেই, শিক্ষাটা ধ্বংস হয়ে গেছে। এবং সেইভাবে কিছু কিছু জায়গায় প্রাইভেট স্কুলগুলো তারা যে গভর্নমেন্ট থেকে অনুমতি নিচ্ছে, সে বৈধ নয়। এবং সেখানে কারা অর্গানাইজ করছে, কারা পরিচালনা
পরিচালনা করছে, কোন কোন শিক্ষকরা আসছেন, তার এই মালিককে আপনি খুঁজে দেখবেন কিছু না কিছু দুর্নীতির সঙ্গে যুক্ত। আচ্ছা, এই জিনিসগুলো করে কি বাচ্চাদের মনে বিভাজন তৈরি করে দেওয়া হচ্ছে নাকি? একটা গান নিয়ে, সাধারণ একটা গান নিয়ে। কিন্তু মমতা ব্যানার্জি 2011 পরে ক্ষমতায় আসার পর থেকে বিভাজনটা তৈরি করে দিয়েছে, যে বিভাজন করে থাকা এবং একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা ধরে রাখা, এটাই তার লক্ষ্য। তার জন্যই সে করছে বিভাজনটা, তার মূল উদ্দেশ্য। নাহলে তিনি মানুষের সরকার নয়, তিনি মানুষের কথা বলেন না, তিনি বিশেষ করে একটা সম্প্রদায়কে নিয়ে 35% ভোট সেখান থেকে নেন। দেখো, ভুরি ভুরি অভিযোগ রয়েছে। এই মুহূর্তে আমরা কথা বলছিলাম এমএলএ রবীন্দ্রনাথ মাইতির সঙ্গে, এবং তিনি যেমনটা অভিযোগ করলেন, বললেন পুলিশ প্রশাসন ব্যর্থ সম্পূর্ণ। আর এই জায়গা থেকে থানা ঘেরাও এই মুহূর্তে তাদের যে কর্মসূচি, যেখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে থানার সামনে তারা মাটিতে বসে পড়েছেন। আমি তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করবো। আলী হোসেন রয়েছে এই মুহূর্তে। ওখানে এই মুহূর্তে কি অবস্থা এবং যে আওয়াজ উঠে আসছে, যে প্রতিবাদ উঠে আসছে, সেটা একেবারে স্পষ্ট, সেটা বুঝতে পারছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা যারা অতিথি রয়েছেন প্রত্যেকের সঙ্গে কথাটা শুরু করি। আজকে তোমাকে দিয়ে শুরু করি। আমাকে একটা কথা বলো, যে আমাদের রাজ্যে কোনোদিন কোনো বই পড়া না পড়া, কোনো গান গাওয়া না গাওয়া ইত্যাদিতে কোনো কিছুতে ফতোয়া জারি হতে আমার কেন তো আমি দেখিনি, আপনি দেখেছেন? দেখো, আমি একটা কথা বলি, আমরা লাস্ট বছর পুজোতে, মানে গত বছর পুজোতে মদন মিত্র গান করছে, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিরা, আর মমতা ব্যানার্জি হাততালি মারছেন ওই গানে। এবং আমরা দেখেছি এই বাংলায় দুর্গাপুজোর মণ্ডপ থেকে আজানের আওয়াজ বেরোচ্ছে, ওটা নাকি সম্প্রীতির বাংলা। আমরা কিন্তু কোনোদিনও ঈদের মঞ্চ থেকে শ্যামা সঙ্গীত শুনতে পেলাম না, না কোনো মসজিদ থেকে মহালয়ার আওয়াজ শুনতে পেলাম, গান শুনতে পেলাম। এই মমতা ব্যানার্জি হিজাব পরে দুর্গাপুজোর মণ্ডপ উদ্বোধন করছেন, ওটা সম্প্রীতি। মমতা ব্যানার্জি ঈদের মঞ্চ থেকে হিন্দু ধর্মকে গান্ধাধাম বলছে, এটা সম্প্রীতি। মানে যত নিচু করা যায় হিন্দু ধর্মকে, মমতা ব্যানার্জি সেই পলিটিক্স করে। আমাকে তার আগে একটা কথা বলুন, আপনার কি মনে হয় যে এটা ধর্মীয় আক্রমণ? সবার আগে আপনি এটা বলুন। নিশ্চয়ই সব কাজে ধর্মীয় আক্রমণ। যারা যেখানে যেখানে স্ট্রং আছে তারা আমাদের কাছে আমাদেরকে নিচু করার চেষ্টা করছে। আজকে মমতা ব্যানার্জি কি স্টেপ নিয়েছেন? আজকে দেখুন সব জায়গায় হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে খুন করলো, কিছু বলে না, ওরা শুধু হিন্দু ছিল বলে আজকে অ্যারেস্ট হয়েছে। এই প্রত্যেকটা জায়গায় দেখানো হচ্ছে। আজকে হয়তো হরগোবিন্দ দাস এবং চন্দন দাস একটু বড় আকারে এসছে, মিডিয়ায় এসছে, এরকম অনেক জায়গায় প্রত্যেকদিন খুন হচ্ছে, শুধু কি অপরাধ? হিন্দু হবার জন্য। বেশ, আমি বুঝতে পেরেছি, আমি শুভজিতের পয়েন্ট বুঝতে পেরেছি। আমি পরবর্তীতে দেবব্রত বাবুর কাছে যাব। দেবব্রত বাবু, আমি একটা কথা বলি, এই যেমন আমরা কেউ যদি বাড়ি থেকে বেরো, আমরা অনেক সময় বলি দুর্গা দুর্গা, কখন আমরা চিঠিতে লিখি দুর্গা সহায়, অথবা যে জাগমা গানটি, যে গান নিয়ে এত বিতর্ক, সেই গানটিও আদতে একজন মানুষের ভিতরে শক্তি বৃদ্ধি হচ্ছে, এনার্জি বৃদ্ধি করা, হয়তো সেই জায়গা থেকেও এই গানের একটা গুরুত্ব রয়েছে। এটাকে আটকে দেওয়া, বন্ধ করে দেওয়া, স্টেজে উঠে পড়া, মারমুখী হওয়া, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, মৌলবাদীরা সামাজিক শত্রু, মানবতার শত্রু তারা। এখন সমস্যা কি জানেন তো, আমরা কিছু কিছু জায়গায় খুব সিলেক্টিভ হয়ে যাই। যেমন দেখো, আপনি ওই চন্দন দাস বললো না, আমি একজন বিধুভূষণ দাসের নাম কথা বললাম, তিনি হচ্ছে আসামের একজন কংগ্রেস নেতা। তার কি দোষ ছিল? তিনি গেছিলেন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। না, চন্দন, হরগোবিন্দ, তখনও তো আপনারা কিছু বলেননি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন গেলেন ওখানে, আমি আপনার কাছে আসছি, মমতা ঠান্ডা মাথায় কথা বলুন, আমরা খুব সেন্সিটিভ ইস্যু নিয়ে কথা বলছি, আমি চাই এখানে প্রত্যেকে ঠান্ডা মাথায় কথা বলুক। যখন হরগোবিন্দ দাস, চন্দন দাসের সঙ্গে ঘটনাটা ঘটলো, মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন ওদের বাড়ি অব্দি? গিয়েছিলেন কি? কথা বলেছিলেন? আচ্ছা ছেড়ে দিন, এই যে জাগমা গানটি নিয়ে এত বড় একটা কাণ্ড হয়ে গেল, কোনো স্টেটমেন্ট এসছে কি? একটিও স্টেটমেন্ট এসছে? আসেনি। কিন্তু আমার প্রশ্নটা এখানে, আরেকটা দাস বলছি, সে হচ্ছে বাংলাদেশের দীপু দাস, সে হচ্ছে সংখ্যালঘু বাঙালি। আমাদের দেশে দেখুন, পররাষ্ট্রনীতি নিয়ে আমাদের কিছু বলার নেই, কিন্তু দেশের একটা নির্বাচিত সরকার রয়েছে, গৃহমন্ত্রক রয়েছে, তারা কিন্তু কোনো স্টেটমেন্ট এখন অব্দি, আজকে মনে হয় কালকে একটা স্টেটমেন্ট দিয়েছে। কেন রেখে দিই? বর্ডারটা কেন সিল হচ্ছে না? মানে সেই দীপু দাস, আপনি কি বলতে চাইছেন যে মেহবুব মন্ডলকে গ্রেফতার করা হয়েছে তিনি এখানকার নন? আপনার কাছে কি এরকম কোনো আপডেট রয়েছে? বুঝলাম না। আপনি বললেন কালকে রাতে স্টেটমেন্ট দিয়েছে, এবং তারপর আপনি বললেন বর্ডার কেন দেওয়া হচ্ছে না। এক সেকেন্ড, তারপর আপনি বললেন বর্ডার কেন দেওয়া হচ্ছে না, কেন মৌলবাদীরা মাথা চাকা দিচ্ছে, আর আপনি প্রশ্ন করছেন, আপনি উত্তর দিচ্ছেন, আর আপনি বলেন আপনি জানেন মেহবুব মন্ডল রবীন্দ্রনাথের গান গা কি অন্যায় না দেশদ্রোহী? একদম অন্যায় নয়, একদম অন্যায় নয়। এক সেকেন্ড, শান্ত, ঠান্ডা, এক সেকেন্ড, আমি একটা কথা বলি।
খুব সুন্দর কথা বিজেপির মুখপাত্র খানিকক্ষণ আগে বলছিলেন যে আমার হৃদয় মাঝে কাবা, এই গানটা মমতা বন্দ্যোপাধ্যায় হাততালি দিয়ে দিয়ে শুনছিলেন। কোনো অসুবিধা নেই, শুনতেই পারেন। আমি বলছি আমাদের এই দেশের মাটিতে দাঁড়িয়ে এই গান নিঃসন্দেহে শোনা যায়, কিন্তু এই গান যতটা শোনা যায় ঠিক ততটাই জাগমাও শোনা যায়। সেখানে বাধা দেওয়ার অধিকার, সাহস, মাথায় হাত রাখা, এই কাজগুলো কারা করে প্রিয়ন্তী, এটা আমি বুঝতে পারি না। দেখো কারা করে এই প্রশ্ন তুমি করছো, তুমি বুঝতে পারছো যে ব্যক্তি স্টেজে উঠে একজন শিল্পীকে মারতে যাচ্ছে তার নাম কি? মেহবুব। যখন সেই শিল্পী থানায় অভিযোগ করতে যাচ্ছে, সেই থানার ওসি বা আইসি তিনি অভিযোগ নিচ্ছে না, তার নাম কি? কোনো এক শেখ। সুতরাং কোথাও জানি এই যে শিল্পীদের উপর বিভিন্ন জায়গায় শুধু যে লগ্নজিতা দেবী আক্রমণ হয়েছেন তাই নন, বিভিন্ন সময় আমরা দেখেছি বাংলার শিল্পীরা বিভিন্ন জায়গায় গান করতে গিয়ে মঞ্চের উপর তাদেরকে হেনস্থার শিকার হতে হচ্ছে, এবং সেখানে তৃণমূল পরিচালিত ক্লাবরা আক্রমণ করছে, সেখানে সংখ্যালঘুর বিভিন্ন শেখ মণ্ডলেরা তাদেরকে আক্রমণ করছে, এবং একই জিনিস পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপর আক্রমণ চলছে আর এখানে সংখ্যাগুরুদের ওপর আক্রমণ চলছে, এবং এক প্রকার রাজ্য সরকার এদেরকে তুমি আমার প্রশ্নটা অন্য জায়গায়। আমার কথা হচ্ছে এতটা সাহস, মানে আমি তো এটা কখনো দেখিনি যে আমার একজন স্টেজে উঠে পড়ে বলছে যে এইসব জাগমা ছাড়, সেকুলার গান গা। মানে এরা সেকুলার শব্দের মানে টুকুনিও জানে কি? তাহলেও স্টেজে উঠে এই কাজটা করা যায় এবং কেউ বাধা দেয় না। দেখো সাহস কখন পাবে না? যখন সরকার স্ট্রিক্টলি এদেরকে ম্যানেজ করতে পারবে, কিন্তু সরকার এদের বিরুদ্ধে যাবে না। ওই ছেলেটাকে পুলিশ গ্রেপ্তার করেছে, কদিন রাখবে, ও দুদিন পর আবার ঘুরে বেড়াবে, আবার কোনো শিল্পীকে এই ধরনের হেনস্থা করবে, অসম্মান করবে। সুতরাং সরকার এবং পুলিশ প্রশাসন কোনোভাবেই এ রাজ্যের তৃণমূলী দুধেল গাইদেরকে কোন রকম শাস্তি দিতে পারছে না বলেই আজকে। বেশ আমি আসছি এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে কোথাও দীপু দাস আছে বাংলাদেশে, এখানে চন্দন দাস আছে, হরগোবিন্দ দাস আছে। বিষয়টা হচ্ছে মানুষের মানসিকতার পরিবর্তন হয়ে যাচ্ছে এবং সেটাকে বাড়তে দেওয়া হচ্ছে লাগাতার। এই মানসিকতা পরিবর্তন যে হচ্ছে সেখানে কেউ বাধা দিচ্ছে না, সেখানে কেউ প্রতিবাদ করছে না, বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কি বলছেন একবার শুনুন, আমি ফের আলোচনায় আসছি। একই পথ জামাতের একই পথ, এদের উপরে ফেলতে হবে। হরগোবিন্দ দাস চন্দন দাসকে যা করেছিল তাই করেছে দীপু দাসের সঙ্গে, একই মানা হবে না। হিন্দুরা জেগে গেছে, যাবজ্জীবন সাজা মানি না, ফাঁসি চাই। আমি পরিবারকে পরামর্শ দেবো হাইকোর্টে আপিল করব, ফাঁসি চাই। রাজ্যের বিরোধী দলনেতার বক্তব্য আমরা শোনালাম। নীলাদ্রিদা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এবং নীলাভ ইতিমধ্যে আমাদের সঙ্গে এসে যোগদান করেছেন। আমি নীলাভের কাছে যাবো, তার আগে নীলাদ্রি বাবুর কাছে যাই। নীলাদ্রি বাবু, আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক হয়ে আমি আপনাকে প্রশ্ন করছি যে আপনাকে আমার প্রশ্ন যে একটা মোমবাতি মিছিল, একটা প্রতিবাদ, একটা ফেসবুকে পোস্ট নিদেন পক্ষে কোন সুশীল সমাজ, বুদ্ধিজীবী সমাজ, শিক্ষিত সমাজ, সেকুলার সমাজ কারোর থেকে পাইনি, কারোর থেকে পাওয়া যায়নি। কেন? এটাকে কি বলে ধরে নেব যে যা হয়েছে ঠিক আছে, এটা হবে? সৃজিতা, বাংলার বুদ্ধিজীবী সমাজ ইতিহাস থেকে শিক্ষা নেন না। এই বাংলার বুকে 1937 সালে বন্দে মাতরমকে বলা হয়েছিল এটা সেকুলার গান নয়, এবং বন্দে মাতরমকে খণ্ডিত করেছিল কংগ্রেস। সেই খণ্ডিত হওয়ার 10 বছর বাদে দেশ খণ্ডিত হয়েছিল। আজকে যারা বন্দে মাতরমে আপত্তি করেছিলেন সেদিন, তারাই আর জাগমা গাওয়ায় আপত্তি করছেন। আপত্তিটা হচ্ছে মার আরাধনায়। বন্দে মাতরমে দেশকে মা বলে সম্বোধন করা হয়েছিল, জাগমাতেও হয়েছে। এই অপমানটা লগ্নজিতা চক্রবর্তীর শুধুমাত্র অপমান নয়, এই অপমানটা সমস্ত বাংলার মায়েদের অপমান, এই অপমানটা দেশমাতৃকার অপমান, এই অপমানটা তাদের অপমান যারা দেশকে মা বলে মানতে চান না, কারণ তারা নারীকে সম্মান করতে জানেন না। সুতরাং এই অপমানের বিরুদ্ধে গর্জে ওঠা প্রতিটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষের, তিনি হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, তার দাবি। সেদিন যারা বন্দে মাতরম ভাগের প্রতিবাদ করেনি তারাই আর জাগমা ভাগের প্রতিবাদ করছে না। আমরা যদি প্রতিবাদ না করি দেশটা আবার ভাগ হয়ে যাবে। কিন্তু আমার একটা ভীষণ বড় রকমের প্রশ্ন রয়েছে, আমি একটু নীলাভের কাছে সেই মুহূর্তে। নীলাভ আমার সঙ্গে রয়েছেন। নীলাভ, একজন শিল্পীকে আঘাত করা মানে, একজন শিল্পীর কাজে আঘাত করা মানে তার অধিকারে তুমি আঘাত করছো। এই যে যারা, এই যে কংগ্রেস হাতে এরকম মাঝে মাঝে সংবিধান নিয়ে লাল রঙের একটা বই নিয়ে ঘুরে বেড়ান, আমার প্রশ্ন হচ্ছে সেই সংবিধান বলে আমি কি করব, আমি কি না করব, আমি কি গাইবো, আমি কি খাবো, আমি কি পরবো, এই সমস্ত কিছুর ব্যক্তি স্বাধীনতা, অধিকার, এই সবটা আমার রয়েছে। তো এটা অধিকারের হস্তক্ষেপ নয়? এ বিষয়ে একটা শব্দ বেরোবে না, একটা মিছিল হবে না?
দেখুন, প্রথমত পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের এই নেতারা তালিবানি শাসন তৈরি করার চেষ্টা করছে। এই নেতারা এখন ঠিক করে দিচ্ছে অনুষ্ঠান মঞ্চে জাগমা গান হবে না কি গান হবে, এখন গান কি হবে ঠিক করে দিচ্ছে। এরপরে বলবে কে কি খাবে সেটা ঠিক করে দেবে। এরপরে ওরা ঠিক করে দেবে মানুষ জামা প্যান্ট পরবে, পাঞ্জাবি পরবে না লুঙ্গি পরবে না ধুতি পরবে, এটা ঠিক করে দেবে। তৃণমূলের কিছু কিছু নেতা আপনি তো বলে যাচ্ছেন এটা করে দেবে, ওটা করে দেবে, সেটা করে দেবে, কিন্তু আপনার এই প্রতিবাদটা কোথায় সেটা আমি খালি দেখতে পাচ্ছি না। অ্যাটলিস্ট পথে নেমে প্রতিবাদটা তো করতে হবে, সেইটুকুনি প্রতিবাদও নেই। আমাকে একটা ব্রেকে যেতে হবে। তবে ব্রেকে যাওয়ার আগে আমি দেবব্রত বাবুকে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই যে দেবব্রত বাবু, আমাদের এই বাংলা থেকে একটা বিশাল সম্মান পেয়েছে দুর্গাপুজো, ইউনেস্কো অব্দি পৌঁছে গেছে, মাতৃ আরাধনার ভূমি হচ্ছে এই বাংলা, সেখানে জাগমা গাইতে গিয়ে বাধা দিচ্ছে অভিযোগ তৃণমূল নেতা মেহবুব মন্ডল। আপনাদের তরফ থেকে বা যারা তৃণমূল করছে তৃণমূলের তরফ থেকে একটা স্টেটমেন্ট খুব দরকার ছিল, একটা স্টেটমেন্ট। গান কারোর বাপের সম্পত্তি নাই, গান সার্বজনীন, যে খুশি যাতে হয়। আমাদের অন্তত পশ্চিমবঙ্গে সব এক্স্যাক্টলি, আমিও তো এটাই বলছি, গান কারোর বাপের সম্পত্তি না। সে অ্যারেস্ট হয়ে একদমই তাই, গান কারোর বাপের সম্পত্তি কেউ নয়, সেটা একটা মানে না, এক সেকেন্ড, মানে এক সেকেন্ড আস্তে তৃণমূল কংগ্রেসকে অ্যারেস্ট করার অধিকারও নেই, কিন্তু প্রশ্নটা হচ্ছে গান কারোর বাপের সম্পত্তি নয়। এক্স্যাক্টলি, গান কারোর বাপের সম্পত্তি নয় বলে কেউ সিট থেকে উঠে গিয়ে মঞ্চে উঠে কোনো শিল্পীকে মারতে উদ্যত হতে পারে না। ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার। আমি আসছি একটা ব্রেকের পর, ফের আলোচনায়, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। এবং প্রশ্ন যে কোন বাংলায় আমরা রয়েছি, যে বাংলায় গান গাইতে গেলে ফতোয়া জারি করা হচ্ছে, এই বাংলায় আমরা রয়েছি। সাহস কি করে হয়? এতে এত সাহস কে দেয়? সেই সাহসটাকে চিনুন এবং আপনাদের অধিকার রয়েছে সেই সাহসকে আপনারা মাথায় চড়তে দেবেন না পায়ে পিষে রাখবেন, সেটাকে ডিসাইড করার। পরিষ্কার কথা, কারোর বাপের সম্পত্তি নয় কোনো গান। দেবুদা ব্রেকে যাওয়ার আগে বলছিলেন, আমিও এটাই বলছি, কারোর বাপের সম্পত্তি নয়। কেউ স্টেজে উঠে বলতে পারে না যে জাগমা ছাড়, সেকুলার গান গা, এটা বলতে পারে না কেউ। দেখো, এই পশ্চিমবঙ্গের মাটি কিন্তু কৃষ্টি সংস্কৃতির মাটি। আমরা জানি যে আমাদের রাজ্যেই জন্মেছে রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র থেকে প্রত্যেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে প্রত্যেকে, এমনকি কাজী নজরুল ইসলাম। একদম সেখানে দাঁড়িয়ে আজকে এইরকম একটা ঘটনা ঘটে গেছে টলিউডের একজন শিল্পীর সাথে। তুমি দেখো, কলকাতার সেই শিক্ষিত সুশীল মানুষরা কিন্তু মোমবাতি হাতে বেরোয়নি, ইন্ডাস্ট্রিও নেই, জানি না ইন্ডাস্ট্রির কেউ পাশে। অরূপ বিশ্বাস কোথায়? অথচ এই শিল্পীদের মধ্যে অনেকেই রাজ্য সরকারের সাথে রয়েছে। দেবুদা আবার একটা ছোট কথা, এই যে অরূপদাকে আমরা দেখলাম মেসিকে প্রায় কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন, আর কেউ দেখতে পাননি, সেই অরূপ বিশ্বাস কোথায় গেলেন? অরূপদাকে দেখেছি, অরূপ বিশ্বাস দেখেননি, অনন্তদাকে, অরূপ বিশ্বাস অন্য কোনো দর্শকদের দেখতে বাধা দিয়েছে? অন্য কোনো দর্শকদের দেখতে বাধা দিয়েছে? উত্তর নেই তো, উত্তর নেই। মেক ইট শিওর, উত্তর নেই। ছেড়ে দিন নীলাদ্রিদা। এই বাংলা যদি এটা চলতে থাকে তাহলে আগামী দিনে বাংলা কি দেখবে? এই বাংলাকে আমরা রিজার্ভ করে কি? আগামী দিনে বাংলা তখন বাংলাদেশ হয়ে যাবে। বাংলাদেশে যেটা আমরা দেখছি সে আগামী দিনে বাংলা সেটা দেখবে। আজ যদি আমরা চুপ থাকি উনি তৃণমূল বলে, আজ যদি আমরা চুপ থাকি উনি একটি বিশেষ ধর্মের সম্প্রদায়ের মানুষ বলে, তাহলে বাংলা আগামী দিনে বাংলাদেশ হয়ে যাবে। আমরা যদি চাই বাংলা বাংলাদেশ না হোক। আমি তোমাদেরই টিভির মাধ্যমে জানলাম উনি আবার একটা স্কুলের টিচার, নাকি ওনার নিজের একটা স্কুল আছে? ওনার যাই হোক, তাহলে উনি শিক্ষা দিচ্ছে। তার মানে পরবর্তীকালে মানে আমরা নবমীর দিনে, দুর্গাপুজোর নবমীর দিন ছটকা মাংস খাবো না হালালা মাংস খাবো সেটা উনি ঠিক করে দেবেন। মমতা ব্যানার্জি বলে দিচ্ছেন স্কুলের যখন মালিকই তিনি, তার যদি এই আচরণ হয় তাহলে সত্যি প্রশ্ন করতে হয় যে স্টুডেন্টরা কি শিখছেন। লাস্ট দেখুন, তৃণমূলের এই সমস্ত নেতারা ভাবছে তারা তাদের এলাকার জমিদার, এলাকাটাতে বাপের সম্পত্তি যা পারবে তাই করবে। এই মানসিকতা থেকে এই ঘটনা ঘটেছে। আজকে গান গাইতে বাধা দিচ্ছে, কালকে জামা কাপড় পরতে বাধা দেবে, কালকে খেতে বাধা দেবে। তাই সবার আগে তৃণমূলকে 2026-এ তাড়ানোর দরকার, মানুষের স্বাধীনতাটা হরণ হয়ে যাবে। বেশ, আগামী 26-এ কি হবে সেটা সময় বলবে, কিন্তু যে ঘটনা একজন সঙ্গীত শিল্পী লগ্নজিৎ চক্রবর্তীর সঙ্গে ঘটেছে, এই ঘটনার পর গোটা বাংলার আনাচে কানাচে বুদ্ধিজীবী সুশীল সমাজ তাদের চুপ করে বসে থাকাটা আরো বড় বিপদ ডেকে আছে। আপনাদের প্রতিবাদটা কোথায়? এই প্রশ্নটা রেখে আজকের হচ্ছেটাকে এখানেই শেষ করছে। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH